নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ও দিদিমণি গানের রানী, গাও গো আমায় গাইতে রেডিও স্টেশনে। হংসরাজ সিনেমায় আরতি মুখোপাধ্যায়ের গলায় এই গানটা বাঙালি মাত্রই শুনেছেন। অত্যন্ত ভালো গান, আমি মাঝে মধ্যেই শুনি। তা আমি আজকে শিরোনামটা কি দিয়েছি? ও দিদিমণি হীরক রানী। দেখুন, আমাদের দিদিমণি সর্বজ্ঞ। তিনি গানের রানী, তিনি কবিতার রানী, তিনি লেখক সত্তায় সবাইকে পিছনে ফেলে দিয়েছেন, বই লেখায় সেঞ্চুরি পার করেছেন। তিনি শিল্প বোঝেন, সংস্কৃতি বোঝেন, কবিতা বোঝেন, গান বোঝেন, আইন শৃঙ্খলা বোঝেন, আর রাজনীতি ওটা সব থেকে ভালো বোঝেন। হীরক রাজার দেশ তো ছিলই, মানে সত্যজিৎ বাবুর কল্পনায় তো অন্তত ছিল। তাহলে হীরক রানীর দেশও থাকতে পারে। অনেকে বলেন না না, হীরক রাজার দেশ তো রূপক, সত্যজিৎ বাবু নামটা দিয়েছিলেন তার সিনেমায়, কিন্তু হীরক রানীর দেশ কিন্তু বাস্তবে আছে। সেটা আমাদের এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। কেন হীরক রানীর দেশ বলা হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে এখন যা চলছে সেটাকে যদি এক কথায় ব্যাখ্যা করা যায় তাহলে একটা শব্দই সুপ্রযুক্ত হবে, সেটা হচ্ছে মাৎসর্য। সুপ্রিম কোর্ট এই পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে বলেছে যে অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। 3 মাসের মধ্যে সিবিআই কে তদন্তের কাজ শেষ করে চার্জশিট দিতে হবে। অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছিল 2023-এ, সেটা হচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তারপরে সল্টলেকে তার অফিস থেকে পুরো নিয়োগ দুর্নীতির নথিপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় এজেন্সি। তখনই আমরা জানতে পারি যে পুরো নিয়োগ দুর্নীতিও তার অনেক গভীরে প্রথিত মাটির। এখানে যা যা নিয়োগ হয়েছে কোথাও স্পষ্টভাবে নিয়ম নীতি কিছুই মানা হয়নি। স্বচ্ছতার বড়ই অভাব এই রাজ্যে। সুপ্রিম কোর্ট যেমন এসএসসির চাকরি বাতিল মামলায় বলেছে যে সংগঠিত অপরাধ, পরিকল্পিত দুর্নীতি, এসএসসি 17 রকম দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে দুর্নীতি ঢাকতে প্রাণপণ চেষ্টা করেছে। নয়নের মণিদের, মানে মন্ত্রীদের নয়নের মণিদের ব্যাকডোরে পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিল রাজ্য সরকার। দাগিরাও পরীক্ষায় বসতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন, অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে সওয়াল করেছিলেন। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেছিলেন যে মাননীয় অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের রায়টাকে হৃদয়ঙ্গম করতে পারেনি। অর্থাৎ যেখানেই আপনি তাকাবেন, যেদিকেই নজর দেবেন, সেদিকেই পাহাড় প্রমাণ অনাচার, দুর্নীতি। কিন্তু আমাদের শাসক দুর্নীতিটা মানতে চায় না, সবসময় স্টেট অফ ডিনায়াল, সবসময় ভিকটিম কার্ড খেলা। যে সরকারের বক্তব্য তারা প্রাণপাত করে চেষ্টা করছে যে নিয়োগ দিতে, কিন্তু কিছু দুষ্টু আইনজীবী আর বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে নিয়োগটাকে ভণ্ডুল করে দিচ্ছে। এখন বলুন, একটা নিয়োগ প্রক্রিয়া ধরুন এসএসসি কন্ডাক্ট করছে, তাতে যদি বিস্তর গরমিল থাকে, দুর্নীতির গন্ধ থাকে, যে কোনো নাগরিক সেই দুর্নীতির প্রতিবাদ তো করবেন এবং আদালতে যাবেনই। যদি আপনি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে করেন, কারুর আদালতে যাওয়ার প্রয়োজন হবে না বিচার চাইতে। 2022 সালের নভেম্বরে একটা টেট পরীক্ষা হলো, 2025-এর সেপ্টেম্বর শেষ হতে চলল। এখনো জেলাভিত্তিক কত শূন্য পদ আছে সেটা বার করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী বলছেন এত তাড়ার কি আছে, অযৌক্তিক আন্দোলন। শিক্ষামন্ত্রী দয়া করে বলুন 3টে বছর লাগে জেলা স্তরে কত শূন্য পদ আছে সেটা বার করতে? আবার দিদিমণি তো বলে যাচ্ছেন যে 10 লক্ষ চাকরি নাকি তিনি রেডি করে ফেলেছেন। প্রাথমিক
শিক্ষক নিয়োগের পরীক্ষা যারা দিয়েছিলেন 2022-এ তারা বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অনুপ্রাণিত তৃণমূল নেতা গৌতম পাল নাকি বলেছিলেন 50,000-এর উপর ভ্যাকেন্সি আছে। এখন শিক্ষামন্ত্রী বলছেন যে এই ফিগারটা কোথায় আসছে, 50,000, 51,000। এখনো তো জেলা স্তর থেকে শূন্য পদের হিসেবে পাওয়া যায়নি। 3 বছর হতে চললো পরীক্ষার, এখনো জেলা স্তর থেকে কোন কোন স্কুলে বা কোন জেলায় কত শূন্য পদ আছে প্রাথমিকে তার হিসেবই করে উঠতে পারেননি, এত ব্যস্ত এরা। আসলে চাকরিটা দেওয়ার ইচ্ছা নেই, চাকরিটা দিলে মাইনা দিতে হবে। এদের সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট, যেখানে অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার কোনো দায়বদ্ধতা নেই, একটা থোক টাকা ধরিয়ে দেওয়া হলো, চাকরির কোনো নিরাপত্তা নেই। সেই জন্য এরা পাকা চাকরি দিতে চায় না। কিন্তু কত প্রতিশ্রুতি, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, চাকরিটা যেন হাতের মুঠোই আছে। দিদিমণি ইচ্ছা করলেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি করতে পারে, ইচ্ছে থাকলে করুন না, কে আপনাকে বাধা দিচ্ছে? মানুষ তো দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করবে, 11, 16, 21-এ আপনাকে দুহাত বলে সমর্থন করেছে। তাহলে তো ন্যূনতম প্রত্যাশা হলো একটা নিয়ম মেনে সরকারের নিয়োগ হবে, স্কুলে কলেজে প্রাথমিকে নিয়োগ হবে, পুরসভায় নিয়োগ হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে চুরি জোচ্চুরি হবে, তখন আদালতের নির্দেশে সেই নিয়োগ বাতিল হয়ে যাবে। তখন এই শাসক বলতে শুরু করবে, দেখো আমরা চেষ্টা করেছি। ওই দুষ্টু আইনজীবীরা, ওই বিরোধী রাজনৈতিক দল, তারা ইচ্ছে করে নিয়োগ প্রক্রিয়াকে বাধা দিচ্ছে। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। হীরক রাজার দেশে যা হয় কল্পনায়, বাস্তবে তাই হচ্ছে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে। পাড়ায় সমাধান প্রকল্প, মানে বুথ ভিত্তিক সমাধান, প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি খবরের কাগজে বেরিয়ে গেল। এখন টাকার জোগাড় কোথায় হবে তাই নিয়ে মাথার চুল ছিঁড়তে হচ্ছে নবান্নকে। এখানে খাবলাচ্ছে, ওখানে খাবলাচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট তহবিলের টাকা যদি ব্যবহার করা যায়, পরিকল্পনা না করে অর্থের সংস্থান কিভাবে হবে সে সম্পর্কে কোনো রোডম্যাপ চূড়ান্ত না করেই প্রকল্পের ঘোষণা হয়ে গেল। বাজেটে এর সংস্থান ছিল না, হঠাৎ করে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে 8,000 কোটি টাকা বছরের মাঝখানে ঘোষণা হয়েছে। বাজেট পাশ হয়ে গেছে, কোথাও ছিল না এই প্রকল্পের বিষয়ে নামমাত্র উল্লেখ। সম্ভবত আইপ্যাকের পরামর্শে এই প্রকল্পটা রূপায়ণ করতে চাইছে, কিন্তু অর্থের সংস্থান হচ্ছে না। হয়তো হবে, অন্য দপ্তর থেকে বরাদ্দ কাটছাট করা হবে, প্রয়োজনে আবার ঋণ নেওয়া হবে। তাহলে অন্য দপ্তরের বরাদ্দ কাটছাট হলে সেই দপ্তরের কাজগুলো কিভাবে হবে? হীরক রাজার দেশেও বোধহয় এরকম মাৎসন্যায় ছিল না, যেটা বর্তমান পশ্চিমবঙ্গে হচ্ছে। আর সব থেকে যে খবরটা আমার মনে হয় আপনাদেরও বিচলিত করবে, রাজ্যের আদালতে, হাইকোর্টে এবং নিম্ন আদালতে, হাইকোর্টে একটা মেডিকেল ইউনিট করার কথা ছিল, এখনো হয়নি। লোয়ার কোর্টগুলোতে কম্পিউটার প্রিন্টারের কালি নেই, কাগজ কেনার পয়সা নেই, পেন নেই, 17 কোটি টাকার দরকার। সরকার চুপ করে বসেছিল। যেই আদালত মুখ্য সচিবকে ডেকে কার্যত তিরস্কার করলো, তখন মুখ্য সচিব ভার্চুয়ালি বললেন আমি 10 কোটি টাকা এক্ষুনি মঞ্জুর করছি। এতদিন ঘুমিয়েছিলেন। আসলে আদালতের রায় তো এদের অনুকূলে যায় না অধিকাংশ ক্ষেত্রেই, তাই আদালতের পরিকাঠামো, নিম্ন আদালত বা হাইকোর্ট বলুন, তার উন্নতি এদের কাছে অগ্রাধিকার নয়। এদের কাছে অগ্রাধিকার হচ্ছে দিদিমণির হাসি মুখের ছবি খবরের কাগজ জুড়ে বেরোবে, নানা রকম আজগুবি পরিকল্পনার কথা ঘোষণা করা হবে, সেই পরিকল্পনা কিভাবে রূপায়িত হবে বাস্তবের রুক্ষ মাটিতে তার কোনো রোডম্যাপ রেডি থাকবে না। শুধু মানুষকে একটা বললাম যে বুথ ভিত্তিক সমাধান হবে, খুব ভালো, আপনি বুথ ভিত্তিক সমাধান করবেন, খুব ভালো। মানুষের
উপকার হলে, মানুষের সহায়তা হলে, আমি তো অন্তত ব্যক্তিগতভাবে এইসব ক্ষেত্রে রাজনীতি করার পক্ষপাতী নই। যারা রাজনীতি করেন বা এগুলোকে নিয়ে তির্যক মন্তব্য করেন, আমি তাদের সমর্থন করি না। মানুষের উপকারে আসাটাই একটা নির্বাচিত সরকারের সর্বপ্রথম কর্তব্য। কিন্তু আপনি বাজেটে এই পরিকল্পনার কথা বলেননি কেন? হঠাৎ আপনার মনে হলো বা আইপ্যাক পরামর্শ দিল ভোটের আগে, আপনি এরকম একটা পরিকল্পনার কথা ঘোষণা করে দিলেন অগ্র পশ্চাৎ বিবেচনা না করে। কোথা থেকে টাকাটা আসবে? একটা দপ্তরের বরাদ্দ কাটছাট করলে আখেরে ক্ষতি হবে বঙ্গবাসী। রাস্তাঘাটের হাল দেখেছেন? কোন রকমে তাপ্পি দেওয়া হবে, এখন আবার সামনের বর্ষায় ভেঙে চুরে দফা রফা হবে। ঠিকাদাররা সময় মতো তারা পেমেন্ট পায় না সরকারের কাছ থেকে, তাদের মধ্যে অসন্তোষ তুমায়িত হচ্ছে। আসলে কোষাগারের অবস্থা ঠনঠন গোপাল। তার মধ্যে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ভোট কুড়োনোর জন্য হঠাৎ হঠাৎ বিভিন্ন রকমের প্রকল্পের ঘোষণা করে দেয়। হীরক রাজার দেশেও বোধহয় পরিস্থিতি এর থেকে ভালো ছিল। এবার আসুন, তালে বাঘ পড়েছে শাসকের একটাই কারণে, সেটা হচ্ছে এসআইআর। দেখুন, দুর্নীতি নির্বাচনী রাজনীতিতে খুব বড় একটা বিষয় বলে আমি অন্তত মনে করি না। দুর্ভাগ্য হলেও এটা সত্যি। সেই বোফোর্সের পরে কোন নির্বাচনটা হয়েছে যাতে দুর্নীতি মুখ্য ইস্যু ছিল? 2014 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের পতনের নানাবিধ কারণ ছিল, তার মধ্যে দুর্নীতি একটা কারণ ছিল, আর দ্বিতীয় কারণ ছিল সরকারের পলিসি প্যারালিসিস। 1989 সালের লোকসভা নির্বাচনে ভিপি সিং ওই বোফোর্সের দুর্নীতিকে সামনে রেখে আপামর ভারতবর্ষে একটা ঢেউ তুলেছিলেন। তারপরে সেভাবে দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে হবে এই এজেন্ডা বা এই টেমপ্লেটকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল সেভাবে ঝাঁপায়নি, বা ঝাঁপালে পরেও কাঙ্ক্ষিত ফল তারা পায়নি। আসলে মানুষ খুব ট্রানজাকশনাল। তারা দেখতে চায় যে সরকার তাদের কিভাবে সাহায্য করছে, ঠিকঠাক ভাতাগুলো দিচ্ছে, ঠিকঠাক পরিষেবাগুলো দিচ্ছে, নগদ আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। এগুলো যখন তারা নিশ্চিত হয় যে আমরা এই তো পাচ্ছি, তখনই শিক্ষক দুর্নীতি, প্রাথমিকের দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি তাদের মনে হয়তো খুব একটা রেখাপাত করে না। কিছু মানুষের মধ্যে করে, তাদের সংখ্যা কম, কিন্তু অধিকাংশ মানুষ এই দুর্নীতিকে একটা স্বাভাবিক বলে মেনে নিয়েছে। তাদের বক্তব্য, যে যাবে লঙ্কায় সে হবে রাবণ। এই সরকার দুর্নীতি করেছে, আমরা দেখছি দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক হয়েছে দুর্নীতি। মানুষের মনে সংশয় আছে, এদেরকে রিপ্লেস করে যারা আসবে তারা কি সততার মূর্ত প্রতীক? তারা যে দুর্নীতি করবে না তার কি গ্যারান্টি আছে? মানুষের কাছে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি কোনো প্রধান বিষয় বলে আমি মনে করি না। মানুষ অনেক বেশি কনসার্ন যে তারা ওই ডোল পলিটিক্সের সুবিধা পাচ্ছে কিনা। বিশেষ করে গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এই ডোল পলিটিক্সের একটা কার্যকারিতা আছে। প্রধানমন্ত্রী যতই এটাকে রেউরি কালচার বলুন না কেন, তার দলও এই একই বিষয় করছে বিভিন্ন রাজ্যে। তৃণমূলকে আমি এর মধ্যে কোনো ব্যতিক্রম বলতে রাজি নই। অযথা তাদেরকে এই ডোল পলিটিক্স করার জন্য দোষ দিতেও রাজি নয়। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে। অন্যান্য রাজ্য করছে, কিন্তু তাদের আর্থিক স্বাস্থ্য পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই ভালো। সেই জন্য তারা ডোল পলিটিক্স করতে পারছে, নগদ ট্রান্সফার করতে পারছে। এই সরকার ঋণ করে বঙ্গবাসীকে ঘি খাওয়াতে ব্যস্ত। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় 60,000 টাকা দেনা। রাজ্যের উপর প্রায় 7 লক্ষ কোটি টাকার দেনা।
হীরক রানীর রাজত্বে, এটা হচ্ছে বাস্তব। এখন পালে বাঘটা কোথায় পড়লো? দুর্নীতি নির্বাচনে খুব একটা বড় বিষয় নয়, অন্তত বেশিরভাগ মানুষের কাছে। কিছু মানুষের কাছে অবশ্যই, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে তারা দুর্নীতিকে মোটামুটি একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে গ্রহণ করে নিয়েছে। এটা সারা ভারতবর্ষের ফেনোমেনা। কিন্তু যে কারণে শাসক আজকে উদ্বিগ্ন, বিচলিত, সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। দেখুন, আমাদের শাসক দলের একটা ভোট ব্যাংক আছে, তার মধ্যে সংখ্যালঘুদের লক স্টক অ্যান্ড ব্যারেল সমর্থন তৃণমূল পায়। 21 সালে 100টা মুসলমান ভোটের মধ্যে 91টা পেয়েছিল, আর তারপরে একটা বেনিফিশিয়ারি ক্লাস, এই নিয়ে 45%। প্রধান বিরোধী দল বিজেপি 38-39% ভোট পায়, পুরোটাই হিন্দু ভোট। হিন্দু মহিলাদের একটা বড় অংশ যারা সরকারি প্রকল্পের সুবিধা পায়, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, তারাও ভোট দেয় বিজেপিকে। তাহলে দুটো দলের ভোটের ফারাক 45%। এসআইআর হলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে 2009 সালে যা ভোটার ছিল, 2024-এ কোথাও 50%, কোথাও 55% ভোটার বেড়েছে, অস্বাভাবিক। তাহলে এসআইআর হলে এই ভুয়ো ভোটারদের নাম কিন্তু বাদ যাবে। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করবে। আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। আধার, এই লোকটা এখানে থাকে, এই সরকারি পরিষেবা পায় আধার কার্ড দেখে, দ্যাটস অল। এবং আধার কার্ড জমা দিলেও নির্বাচন কমিশন সেই আধার কার্ড আসলি না নকলি সেটা বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্ট দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি বলছে? যে একজনও প্রকৃত ভারতীয় যার ভোটদানের বয়স হয়েছে তার নাম যেন তালিকা থেকে বাদ না যায়, আবার একজনও বিদেশি নাগরিকের নাম যেন তালিকায় না থাকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে যখন চালু হবে লক্ষ্মী পুজোর পরে বা কালী পুজোর পরে, তৃণমূলের হিসেব বলছে 70 লক্ষ নাম বাদ যাবে, বিজেপি বলছে 1 কোটি। ক্ষতিগ্রস্ত কারা হবে? তৃণমূলের ভোট ব্যাংক। মাননীয় অনেক চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল তার দল, কিন্তু এসআইআর যে হবে এটা নিয়ে বোধহয় সব সন্দেহের অবসান হয়েছে। সরকারও জেনে নিয়েছে এসআইআর হবে, কিন্তু এই সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলে আমি অন্তত মনে করি না। কারণ শাসক দল নিজের ক্ষতি হোক এসআইআর এর মধ্যে দিয়ে সেটা চাইবে না ভোটের বছর। সেখানে পদে পদে নির্বাচন কমিশন এই এসআইআর করতে গেলে বাধাপ্রাপ্ত হবে, বিশেষ করে গ্রাম বাংলায়। শহরেও যে হবে না তা তো নয়, হবে। এটা কিন্তু তৃণমূল আঁচ করতে পারেনি আজ থেকে 4 মাস আগেও, যে এরকম একটা পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে। এবং এটা শুধু তো পশ্চিমবঙ্গ স্পেসিফিক নয়, সব রাজ্যে হবে। এটাই হচ্ছে তাদের সব থেকে বড় অস্বস্তির কারণ। না হলে দিদিমণি অনেক কনফিডেন্ট থাকতেন যে ঠিক আছে, দুর্নীতি হয়েছে, কিছু আসন কমবে, ঠিক আমি সরকারটা করে নেব। এবার কিন্তু দিদিমণি অত কনফিডেন্ট নন। তার কারণ দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে বলে আমরা বলছি, বিরোধীরা বলছে, নাগরিক সমাজের একটা অংশ বলছে, এটা কারণ নয়। এতে কিছু এফেক্ট হবে, শহরাঞ্চলে হবে, কিন্তু তৃণমূল আসল যেটায় ভয় পাচ্ছে তার ভোট ব্যাংক ধাক্কা খাবে এই এসআইআর এর জন্য। এটাই তাদের সব থেকে শিরোপীড়ার কারণ। তাই পশ্চিমবঙ্গ একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এটা একদম না পাওয়ার রাজ্য, কিচ্ছু নেই কিন্তু পশ্চিমবঙ্গে। শিক্ষা লাটে উঠে গেছে, কলকারখানার উদ্বোধন হয় না, কর্মসংস্থানের বেহাল দশা, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, পরিকাঠামো ছেড়ে দিন। আর কেন্দ্র বিরোধী একটা কঠোর অবস্থান, সবেতেই কেন্দ্র বঞ্চনা করছে। আর এই বাংলা
ভাষা আক্রান্ত, ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত, এই ন্যারেটিভ দেখবেন যত ইলেকশন আসবে তৃণমূল বাধ্য হবে এই ন্যারেটিভের রাস্তা থেকে সরে আসতে, কারণ নো টেকার। এখন এই সুরটা কিন্তু নরম হচ্ছে আস্তে আস্তে, দেখবেন নির্বাচনের আগে আরো অন্য কোনো একটা বিষয় নিয়ে আসবে। চেষ্টা করেছিল আইপ্যাকের পরামর্শে এই বাঙালি জাত্যাভিমান, বাঙালি জাতীয়তাবাদ, ভাষা সন্ত্রাস, দিদিমণি বাঙালির রক্ষাকর্তা, বাংলা ভাষার রক্ষাকর্ত্রী, এই ন্যারেটিভ তৈরি করতে। বাঙালির রক্ষাকর্ত্রী তিনি, বাঙালির চৌকিদার, কিন্তু নো টেকার্স, কেউ বিশ্বাস করছে না এই টেমপ্লেট বা এই ন্যারেটিভকে। তাই যত নির্বাচন আসবে দেখবেন সুরটা কমবে। গায়ের জোরে আপনি বলতেই পারেন, বাস্তবে থেকে ওরা বিশ্বাস করছে না যে পরিযায়ী শ্রমিকরা এখানে এসেছিল নানা কারণে, তারাও আবার ফিরে যাচ্ছে, কারণ সেখানে গেলে খেয়ে পড়ে ভালোভাবে একটু বাঁচতে পারবে, এখানে পারবে না। এই বাস্তবটা তারা বোঝে, কিন্তু দিদিমণি এসো আমার ঘরে এসো বলেছেন, কিছু লোক এসেছিলেন, তাহলে আবার ফিরে যাচ্ছেন। তাহলে এবারের নির্বাচনটা হচ্ছে বাংলা বাঁচানোর নির্বাচন। হ্যাঁ মমতা, না মমতা ভোট। কার্যত এটা একটা রেফারেন্ডামের চেহারা নেবে। আমরা পশ্চিমবঙ্গকে কিভাবে দেখতে চাই? উন্নত, শিক্ষায় অগ্রসর, কলকারখানা আসছে, বড় বড় বিনিয়োগ আসছে, ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, কেন্দ্রের সঙ্গে ঝগড়া করছি না, সহযোগিতার রাস্তায় হাঁটছি। 5 দশক ধরে অনেক ঝগড়া করেছি, এবার একটু সহাবস্থানে চাই না, এটাও পশ্চিমবঙ্গের সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ ভাবছে, এবং তারাই নিয়ন্তা পশ্চিমবঙ্গের ভাগ্যে। কমিটেড ভোটাররা সরকার গড়েও না, সরকার ফেলেও না, সরকার গড়া, সরকার ফেলার কাজ করে এই সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির একটা বড় অংশ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বুকের মধ্যে সযত্নে লালিত পালিত করছে, এবং এটা শাসক দল বুঝেছে। হীরক রানীর দেশে মানুষ এবার মাৎসন্যায়ের পরিবর্তন চাইছে, কিন্তু নির্বাচন তো অন্য একটা কৌশল। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়, সংগঠন লাগে। তবে যাই হোক, পশ্চিমবঙ্গের ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনী যুদ্ধ কার্যত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে সেটাই ঠিক করে দেবে। আমরা সঠিক রাস্তায় যাব না সখাত শরীরে ডুবব, এই দুটোর মধ্যে একটাকে আমাদের বেছে নিতে হবে। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এবার যে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নেবেন, তখন তারা যে রায় দেবেন সেই রায়ের মধ্যে তাদের সুচিন্তিত চিন্তার প্রতিফলন ঘটবে। এই আশাটুকু তো করতেই পারি একজন বঙ্গবাসী হিসাবে।